আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা আলিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, ব্যাপারে পুরো খবর। লরেন ট্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভালো কানেক্টিভিটির স্বার্থে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্স এর ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। বাংলাদেশের স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা। আজ 18 জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে চলছে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিশেষ সঙ্গীত পরিবেশনা ও ড্রোন শো। মুজিববাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে, মুন্সিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জে জারি করা কারফিউ সময়সীমা বৃদ্ধি, বহাল থাকবে শনিবার সকাল ৬টা পর্যন্ত। জুলাই আগস্ট আহত ও শহীদদের আত্মত্যাগের সম্মানে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হল প্রতীকী ম্যারাথন। জুলাই ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য খুব শিগগিরই বড় আকারে ম্যারাথন আয়োজন করা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গাজা ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনি প্রাণহানি, যুদ্ধে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। এবং জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। প্রথম একদিনে ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৩০ রানে। আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা আলিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশের স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন ট্রেয়ার। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্ট লরেন ট্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভালো কানেক্টিভিটির স্বার্থে বাংলাদেশের নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন। স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট দুর্নীতির বিরুদ্ধে প্রফেসর ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন। সরকারি সেবাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার উদ্যোগের প্রশংসা করে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি অর্থবহ দৃষ্টিভঙ্গি। বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং বিডা ও বেজের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। আজ 18 জুলাই 2024 সালে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার একনায়কতন্ত্র, ডিজিটাল দমন ও ছাত্র অধিকার হরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, ইউআইইউ, ডেফোডিল, স্টেট ইউনিভার্সিটি সহ প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে
গড়ে তুলেছিল এক ব্যতিক্রমী প্রতিরোধ। আজ সেই প্রতিরোধের বর্ষপূর্তিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পালিত হলো জুলাই স্মরণসভা। স্মরণসভা উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে জুলাই আহত ও শহীদ পরিবারের শোক ও স্বপ্নগাথার আত্মকাহিনী স্মৃতিচারণ করা হয়। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছে 2024-এর সেই আন্দোলন শুধু শেখ হাসিনার পতনই ঘটায়নি, বরং নতুন প্রজন্মের জন্য স্বাধীনতার বাস্তব চেতনা ছড়িয়ে দিয়েছে। তারা চান একটি মুক্ত, বৈষম্যহীন এবং গঠনমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। এদিকে জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির রেসিস্ট্যান্স ডে বা জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী হাতিরঝিল এমপি থিয়েটারে চলছে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণা, চলচ্চিত্র প্রদর্শন ও ড্রোন শোর আয়োজন। জুলাইয়ের গান পরিবেশন করছে আর্টসেল সহ দেশবরেণ্য শিল্পী ও ব্যান্ড দল। 2024 সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে সম্মান জানাতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার 1 বছর পূর্তি উপলক্ষে দিবসটির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে হাতিরঝিল অনুষ্ঠান মঞ্চে রয়েছেন আমাদের সহকর্মী শফিউল্লাহ সুমন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ লীনা। যেমনটি আপনি বলছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে এই বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজ হাতিরঝিলে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে এবং সেটা সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজনে যে মাসব্যাপী অনুষ্ঠান চলছে তারই অংশ হিসেবে আজ এমপি থিয়েটারে এই শুরুটা হয়েছিল। জুলাই যারা নিহত হয়েছে তাদের পরিবার সদস্যদের দিয়ে শুরু জাতীয় সঙ্গীত মানুষ শেষ হয়েছিল। এখন দেখছেন উচ্চারণ। আমরা এখন কথা বলার চেষ্টা করবো এখানে আগত কয়েকজনের সাথে জানবো সেই জুলাইয়ের যে স্মৃতি ছিল তাদের স্মৃতি কেমন ছিল, জুলাই গণ অভ্যুত্থানের সেই স্মৃতিটা কেমন ছিল আপনার কাছে? জি, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিটা কেমন ছিল আপনার কাছে? আপনার শুনতে পাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিটা কেমন ছিল আপনার কাছে? কেমন ছিল সেই দিন? আসলে স্মৃতিগুলা তো মানে ভয়ঙ্কর, বারবার চিন্তা করলে আসলে শরীরের পশম দাঁড়ায় ওঠে। কিন্তু আসলে শুকর আদাও হয় যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সবগুলা প্রাইভেটের ভাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এটা দেখলেও মনের মধ্যে একটা শান্তি আলহামদুলিল্লাহ। আজকে এখান থেকে বিতাড়িত করতে সাকসেসফুল হয়েছি, আমি এটার জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ। এবং এখানে যারা আছে এরা প্রপার প্রাইভেটের স্টুডেন্ট লিডার্স এবং স্টুডেন্ট ফাইটার্স, সবাইকে একসাথে দেখে আবার জুলাই 18 তারিখ অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন, এখানে আগত একজন শিক্ষার্থী, সে তার সেই জুলাইয়ের 2024-এর যে দিন ছিল সেই দিনের যে ভয়ঙ্কর স্মৃতিগুলো ছিল সেগুলো তুলে ধরছেন। এবং এখানে সংস্কৃতি অনুষ্ঠানে যারা আছেন আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে। তো কেমন ছিল আসলে জুলাইয়ের সেই দিনগুলো? জি, জুলাইয়ের সেই দিনগুলো কেমন ছিল আপনাদের কাছে? খুবই দুঃখজনক, মনে করার মতো। দেখতে দেখতে একটা বছর চলে গেছে, বাট তাদেরকে ভুলার মতো না। ওই অভিজ্ঞতাগুলো কখনোই হচ্ছে মানে ফিল করার মতো না অ্যাকচুয়ালি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো মঞ্চে যে সঙ্গীত অনুষ্ঠান চলছে সেটা দেখানোর চেষ্টা করব, যেখানে আপনারা দেখছেন যে এখানে দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে পুরো হাতিরঝিল এমপি থিয়েটার। মঞ্চে উচ্চারণ শিল্পী গোষ্ঠীর আয়োজন অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হয় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে। যে সন্ধ্যায় যে অনুষ্ঠান শুরু হয় সেটি ছিল জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠান, এবং তার পরবর্তীতে যে অংশটি ছিল সেই অংশটিতে ছিল তাদের উপর নির্মিত বেশ কিছু ভিডিও চিত্র এবং সেই ভিডিও চিত্রগুলো প্রদর্শনের পরপরই এখন শুরু হয়েছে সঙ্গীতানুষ্ঠান। এরপরে হবে আর্টসেল ব্যান্ডের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, এবং তারপর রয়েছে মনোমুগ্ধকর ড্রোন শো শুরু হবে এবং ড্রোন শোর পর প্রদর্শিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হাতিরঝিল ধরে দর্শক কানায় কানায় পূর্ণ হয়েছে। শুধু এমপি থিয়েটার নয়, এমপি থিয়েটার বাইরে যে পুরো হাতিরঝিলের যান চলাচল কিছুটা বন্ধ রয়েছে একটা সাইডে, এবং সেখানে কিন্তু চলছে জুলাই অনুষ্ঠান। এই ছিল আমার কাছে।
শফিউল্লাহ সুমন, আপনাকে ধন্যবাদ। ২৪-১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সহিংস দমন পীড়নে প্রাণ হারান অন্তত ২৫ জন শিক্ষার্থী। এরপর রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। তখন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ছিল সাজানো নাটক, যার নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে সেই দমনযজ্ঞের হাতিয়ার হিসেবে সহিংসতার বয়ান তৈরির ভয়াবহ তথ্য। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজপথ। দেশ জুড়ে চলছিল শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। এই দিন আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস হামলায় প্রাণ হারায় অন্তত ২৫ জন। এরপরই রাজধানী সহ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলনের তীব্রতা। এ সময় নানা অপকৌশলের আশ্রয় নেয় তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার। বন্ধ করে দেয়া হয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। শান্তিপূর্ণ আন্দোলন দমাতে না পেরে শিক্ষার্থীদের প্রতিরোধে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সাথে ছিল সশস্ত্র আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে খুন করেছেন, শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, গুলি চালিয়েছেন। বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে, সরকারি ভবনগুলোতে তিনি নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে, হেলমেট লীগ, পুলিশ লীগ বাহিনী দিয়ে আগুন দিয়ে শিক্ষার্থীদের বিতর্কিত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন। এবার রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছে, রাষ্ট্রীয় ভবনগুলোতে আগুন দিচ্ছে, দিয়ে রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছে। এই একটা বয়ান তিনি এস্টাবলিশ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে, সহিংস কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিল না। এদিন মেট্রো রেল, বিটিভি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। এরপর থেকেই আন্দোলনকারীদের দেয়া হয় রাষ্ট্রবিরোধী তকমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে দিল এই আগুন? কারা সাজালো সহিংসতার নাটক? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বলছে, হুকুম ছিল উপর থেকে, আর এই আগুন দিয়ে সাজানো হয়েছিল সরকারি স্থাপনায় হামলা, সহিংসতার নাটক, যাতে সহিংসতার বয়ান তৈরি করে দমন করা যায় গণ আন্দোলন। এগুলো শেখ হাসিনার নির্দেশেই হয়েছিল। এবার সেই সত্যই আসছে প্রকাশ্যে। আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, রাজাকার এইসব বলেছিলেন। গুলি করে আহত করা, অঙ্গহানি করার জন্য যে নির্দেশ, তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। আন্দোলনকারীরাও বলছেন একই কথা। তারা বলছেন, নিজের দলীয় সন্ত্রাসীদের দিয়ে অগ্নিসংযোগ করিয়ে সেই ধ্বংসযোগ্য পরিদর্শনে গিয়ে মায়াকান্নার নাটক মঞ্চস্থ করেছিলেন হাসিনা। স্থাপনাগুলো পুড়িয়ে দিয়ে কিংবা রাষ্ট্রীয় স্থাপনাগুলো নিজের লোক দিয়ে ভাঙচুর করে জনগণের উপর গুলি চালিয়ে এই আন্দোলনটাকে একটা সহিংস রূপ দিতে চেয়েছে। এবং এই ট্যাগ দিয়ে মানুষের উপরে উনি স্টিম রোলার, সাধারণ জনগণের উপর স্টিম রোলার চালিয়ে এই আন্দোলনকে উনি বন্ধ করতে চেয়েছিল। করে যে পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার যদি কেউ থাকে, সেটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। এমন কোনো অপরাধ নাই, এমন কোনো ঘৃণিত কাজ নাই যেটা সে করে নাই। আর এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সে ধ্বংস করার মাধ্যমে এবং সেই ধ্বংসের দায়ভার আমাদের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে সে রাষ্ট্রের মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, যেটা মানুষ বুঝে গিয়েছিল। তদন্তে বলা হয়, ১৪০০-রও বেশি মানুষকে হত্যা করা হয় জুলাই আগস্টের আন্দোলনে। আহত হয় ২৫,০০০। অনেকের লাশ পুড়িয়ে ফেলা হয়, পোস্টমর্টেমও করতে দেওয়া হয়নি। এমনকি হাসপাতালে আহতদের চিকিৎসা দিতেও বাধা দেওয়া হয় সরাসরি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে। জুলাইয়ের আন্দোলনে অবশ্যই সহিংসতায় এবং এই নির্মমতার পেছনে, নিষ্ঠুরতার পেছনে সরকারি দলের এবং সেই সময় গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এজেন্সির ইন্ধন ছিল না, শুধুমাত্র সরাসরি যোগসাজশ ছিল। এটার অনেক প্রমাণ রয়েছে এবং এই জন্যই আমরা বলেছি যে এই আন্দোলনে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের পাশাপাশি এই আন্দোলনে যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এজেন্সি ইনভলভ ছিল, তাদেরকেও যেন বিচারের মুখোমুখি করা হয়, যাতে ভবিষ্যতে কোনো এজেন্সি, কোনো সংস্থা, সরকারি কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী যেন গণবিরোধী অবস্থানে না নেয়। এই আন্দোলনের চাপে শেষমেশ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। কিন্তু রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের এমন ষড়যন্ত্র ও সহিংস হামলার নজির যেন আর না আসে, সেজন্য সংশ্লিষ্ট সকল হুকুমদাতা ও দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি আন্দোলনকারীদের। জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান, যেখানে আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছি, একটা নতুন বাংলাদেশ পেয়েছি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় স্থাপনায় হামলা সহ সহিংসতার মিথ্যা বয়ান তৈরি করে জুলাই আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টায় লিপ্ত যখন স্বৈরাচারী সরকার, তখনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ আন্দোলন কেবল রাজনৈতিক প্রেক্ষাপটেই নয়, তরুণ প্রজন্মের সজাগ ও সোচ্চার অংশগ্রহণের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী, সংগঠিত এবং কার্যকর ভূমিকা রেখে জনসচেতনতাকে নতুন মাত্রায় নিয়ে যায়। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। 24শে জুলাই অভ্যুত্থান দেশের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে স্বৈরাচার নির্মম দমন, নিপীড়ন ও গণহত্যা যখন বিভীষিকার পর্যায়ে চলে যায়, তখন রাজপথে সবচেয়ে সংগঠিত ও কৌশলী অবস্থান নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে ছিল প্রতিবাদ আর হৃদয়ে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। শুধুমাত্র ফেসবুক পোস্ট নয়, সরাসরি রাজপথে থেকে তারা আন্দোলনকে বেগবান করেছেন। রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় এসব শিক্ষার্থীদের অকুতোভয় অবস্থান ফ্যাসিবাদের পতনে যুগান্তকারী ভূমিকা রাখে। যখন এক পর্যায়ে তৎকালীন সরকারের এই নির্মম হত্যাযোগ্য অত্যাচার থামানো সম্ভব হচ্ছিল না, তখন আমাদের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরাও আমাদের মতন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এভাবেই সংগঠিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান 2024। আমি যখন দেখলাম আমার ভাই বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, তখন আমি নিজেও রাস্তাতে নেমে যাই, আন্দোলনে যোগ দিই এবং আমার চারপাশে আমার বন্ধু বান্ধব যারাই থাকে সবাইকে নিয়ে আমি এই আন্দোলনে নেমে যাই। নর্থ সাউথ, ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, ডেফোডিল, ইউআইইউ সহ দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। তারা মানববন্ধন, প্রতিবাদ মিছিল, ক্যাম্পাস ভিত্তিক আলোচনার মাধ্যমে জনমত তৈরি করেন। পুলিশ, র্যাবের বন্দুকের নলের সামনে আবু সাইদ মুগ্ধদের মতো বুক চিতিয়ে দাঁড়ায় এসব শিক্ষার্থীরা। আমরা চাইনি যে আন্দোলনটা বন্ধ হোক বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয়। তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 জুলাই আমরা সারা বাংলাদেশে একত্রে হয়ে আন্দোলন করি এবং এই আন্দোলনটাকে বেগবান করি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, আমরা স্বৈরশাসক মুক্ত হয়েছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং একের পর এক শিক্ষার্থীরা আটক হচ্ছিল, তখন আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা স্থিরতা নেমে আসে। ঠিক একই সময় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে। তাদের অংশগ্রহণে আন্দোলন আবার পুনরায় প্রাণ ফিরে পায়। শিক্ষার্থীদের কণ্ঠে ছিল সাহস, কিন্তু প্রতিক্রিয়াও এসেছিল নির্মমভাবে। একাধিক শিক্ষার্থী হয়রানির শিকার হন, কারো বিরুদ্ধে মামলা হয়, কেউ কেউ নিরাপত্তা হুমকির মুখে পড়েন, তবুও কেউ পিছপা হননি। পুলিশকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যেভাবে প্রোটেস্ট করেছিল সে সময়, সেটি একেবারে অন্যরকম সাহসিকতাপূর্ণ একটা বিষয় ছিল। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে কিন্তু গুটি কয়েক ফেস পরিচিত লোকজন ছিল, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে ধরে তাদেরকে আটক, অ্যারেস্ট করা বা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতে পেরেছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দলে দলে বের হয়ে আসলো, তখন কিন্তু সেটাকে আটকে রাখার মতো পরিস্থিতি আর তৈরি হয়নি এবং তারা আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এই তরুণ শিক্ষার্থীরা শুধু রাজনীতি নয়, গণতন্ত্র চর্চার সংস্কৃতিতেই পরিবর্তনের বার্তা দিয়েছেন। তাদের অংশগ্রহণ প্রমাণ করে যুব সমাজ যদি সচেতন হয়, পরিবর্তন শুধু সম্ভবই নয়, অবশ্যম্ভাবী। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। 2024 সালে জুলাই মাসে বাংলাদেশ এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়। ফ্যাসিস্ট হাসিনার সরকার গত বছরের এই দিনে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সারা দেশে একযোগে বন্ধ করে দেয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। মুহূর্তেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের কোটি কোটি মানুষ। তথ্য প্রবাহ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও ব্যবসা প্রতিটি খাত পড়ে চরম বিপর্যয়ে। আন্দোলন নাকি জনগণের কণ্ঠকে নিয়ন্ত্রণ? ইন্টারনেটে ব্ল্যাকআউট নিয়ে বিটিভির সাথে খোলামেলা কথা বলেছেন জেনজির প্রতিনিধিরা। এবারে ইন্টারনেট শাটডাউন নিয়ে ইউসুফ আলীর ক্যামেরায় থাকছে গোলাম মুর্তুজার বিশেষ প্রতিবেদন। কখনো তার পুড়ে যে ইন্টারনেট বন্ধের গল্প, তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই।
কখনো বা আবার আপনা আপনি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার গল্প। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এ যেন রেডিওতে চলা ভূত এফএম এর সাপ্তাহিক পর্ব, যার পরতে পরতে রহস্য আর নাটকীয়তা। জুলাই আন্দোলনে কোটি কণ্ঠে যখন সোচ্চার ছিল রাজপথ, তখন সেই একই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল কোটি মানুষের স্ক্রিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল এই প্রজন্মের প্রতিবাদ মশাল। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও পৌঁছে গিয়েছিল তার উত্তাপ। ঠিক সেই সময় 18 জুলাই এক ঝটকায় বন্ধ করে দেয়া হয় দেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। বিশ্বজুড়ে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন অবজারভেটরি নেটওয়ার্ক ইন্টারফারেন্সের তথ্য মতে এই শাটডাউনের সময় দেশে প্রায় 88 থেকে 90% ইন্টারনেট ট্রাফিক মুহূর্তেই উধাও হয়ে যায়। সত্যকে অস্বীকার করার একটি ট্রাম্প কার্ড আবিষ্কার করেছিল পতিত আওয়ামী সরকারের আইসিটি মন্ত্রণালয়। সেই কার্ডের নাম গুজব কার্ড। আন্দোলনের ময়দান যখন উত্তপ্ত, সে সময় একে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেয় আওয়ামী বাহিনী। এই আন্দোলনে তাদের দলীয় অপকর্ম ঢাকতে প্রতিটা সত্য সংবাদকে গুজব বলে উড়িয়ে দেয় তারা। এই তথাকথিত গুজব রোধে ইন্টারনেট বন্ধের ফলে স্থবির হয়ে যায় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাত। মানে আমরা বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করি, আমাদের কিন্তু কোনো হার্ডওয়্যার নেই, সব কিছু সার্ভারের মধ্যে করা হয়। সো ওই জায়গাটার মধ্যেই থেকে আমাদের কি মানে নানানভাবে ওদের থেকে পেমেন্ট নেওয়া, তারপরে তখন কাজ সাবমিট করা, হাফ করে রেখে দেওয়া বা পুরোপুরি মানে কোনোটাই ফুলফিল করতে পারিনি। ইভেন আমরা হিউজ লেভেলের ক্লায়েন্ট হারাই ফেলি। 1 বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ গুনতে হচ্ছে এখনো। এমন লাখ লাখ উদাহরণ আমাদের আশপাশে ছড়িয়ে আছে। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কথা রেখেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। সব বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন তার পোষা হেলমেট বাহিনীকে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অবৈধ অস্ত্র আর বোমা বারুদ নিয়ে হামলা চালানোর খবর যেন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তাই ইন্টারনেট বন্ধ করে বসে থাকেন তারা। তাদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া থাকলেই মানুষ প্রতিবাদ করবে। তাতে কি আসলেই থেমে গিয়েছিল আন্দোলন? জেনজিরা জানান, এমন ইন্টারনেট ব্ল্যাকআউট বরং তাদের দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরতে উদ্বুদ্ধ করেছে। তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী পলকের কথা শুনেই মনে হচ্ছিল যে এই জেনারেশনটা মূর্খ। উনি একের পর এক মিথ্যা কাহিনী বানিয়ে জনগণের সামনে পেশ করতে চেয়েছিলেন, যার কারণ হিসেবে আমাদের বাক স্বাধীনতা তিনি কেড়ে নিতে চেয়েছিলেন, যার ফলাফল আপনারা আজকেই দেখতে পাচ্ছেন। তাই আমরা ভবিষ্যৎ যত মন্ত্রী প্রতিমন্ত্রী আসবেন তাদেরকে আমরা বলতে চাই, যদি এরকম সিচুয়েশন আবার হয় আমরা সেটা উৎখাত করতে সবসময় রেডি থাকবো। নেট বন্ধ করে দেওয়ার কারণে ওই শিক্ষার্থীদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটার খবর যেন বাইরে প্রকাশ না হয়, সেটার একটা প্রচারণা চালিয়েছে, কিন্তু আমরা কেউ থেমে থাকিনি। সবথেকে বেশি কাজ করেছে আমাদের প্রবাসী ভাইরা। তারা যখন দেশের যোগাযোগ করতে পারতেছে না কন্টিনিউয়াসলি, 5 দিনের উপরে ইন্টারনেট শাটডাউন ছিল, কারফিউ ছিল, তারা ধরেই নিচ্ছে যে দেশের অবস্থা কন্ডিশনটা ভালো না। তো তারাই মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে, তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল। ইন্টারনেট শাটডাউনের কারণে বিদেশি মিডিয়া, মানবাধিকার সংস্থা, এমনকি কূটনৈতিক প্রতিনিধিরাও জানতে পারেনি সেই সময়কার আন্দোলনের প্রকৃত চিত্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ থেকে স্পষ্টভাবে বলা হয়, এটি মৌলিক অধিকার ও তথ্য প্রবাহের ভয়ঙ্কর লঙ্ঘন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নাটকীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনার স্মরণে আজ দেশের সকল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা 1 GB ফ্রি ইন্টারনেট পাবেন, যা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাদের মন খুলে মত প্রকাশের সুযোগ করে দেবে। আন্দোলন দমনে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে ফ্যাসিস্ট সরকারের মতো জনগণের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে গণতন্ত্রের পথে যেন হাঁটে সরকার, এমনটাই চাওয়া জেনজি সহ সকল শ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারীদের। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। 18 জুলাই 2024 ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ থেকে 5 দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনামূল্যে 1 GB ইন্টারনেট ডেটা সেবা পাচ্ছেন। 18 জুলাই দেশের সব অপারেটরকে বিনামূল্যে গ্রাহকদের 1 GB ইন্টারনেট দেয়া যায় কিনা সে বিষয়ে বিটিআরসি একটি প্রস্তাব দেয় মোবাইল ফোন অপারেটরদেরকে, এবং দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনামূল্যে 5 দিন মেয়াদে 1 GB ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে। বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগে SMS এর মাধ্যমে অবহিত করে। আজ থেকে 5 দিন মেয়াদে 1 GB ফ্রি ইন্টারনেট ডেটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরদের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 17 জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
পরদিন 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়, ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টিকে মাথায় রেখে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে 1 GB ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এ জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। দু 2024-এর এদিন আওয়ামী নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে দেশবাসী। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের আন্দোলনে অংশগ্রহণ বৃদ্ধি পায়। রক্তাক্ত এই দিনে সারা দেশে সংঘর্ষ ও হামলায় অন্তত 29 জন নিহত হন। এ হত্যাযজ্ঞের মাঝে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব নাকচ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে বিটিভি ভবন, সেতু ভবন, মেট্রো রেল ও অন্যান্য ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিন। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে 24-এর এদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলে ক্যাম্পাসগুলো স্থবির হয়ে পড়ে। আন্দোলন ছড়িয়ে পড়ে জনপথগুলোতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন আন্দোলনের মূল দায়িত্ব গ্রহণ করে। যাদের এতদিন রাজনীতি বিমুখ মনে করা হয়েছিল, তারাই জাতির এ সংকটে ত্রাতার মতো হাজির হয়। আমাদের যে ভাইদের মারা হয়েছে, আমাদের যে অত্যাচার করা হয়েছে, যারা করছে তাদের সুষ্ঠু বিচার চাই। বাড্ডা, রামপুরা, মিরপুর ও উত্তরায় অভাবনীয় প্রতিরোধ গড়ে তোলে তারা। তাদেরই ভূমিকা সাহস যোগায় আর সবাইকে। মানুষ নেমে আসে রাস্তায়, মোড়ে মোড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যায় তারা। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমরা মনে করছি যে 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে এবং কোনো ধরনের স্বার্থ ছাড়াই এরা বুক পেতে দেয় এবং রক্ত ঝরায়, এবং এর মধ্যে দিয়ে জাতি আরও অনেক বেশি সাহস পায় যে না, এই ফ্যাসিস্টকে হটাইতে হবে। কমপ্লিট শাটডাউনে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে। যাত্রাবাড়ি এলাকার বিস্তৃত জায়গা প্রতিরোধ দুর্গ হয়ে ওঠে ছাত্র জনতার। টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এদিন এখান থেকে প্রাণহানির খবর আসতে থাকে। এদিন থেকেই আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে জবাব দিতে শুরু করে জনতা। মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড হয়ে যায় ছাত্র জনতার ঢলে। যাত্রাবাড়িতে আগুনে পড়ে আওয়ামী লীগের কার্যালয়। পুরো রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় দিন থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। উত্তরায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে আধুনিক অস্ত্রের মুখে সাধারণ জনতা দুঃসাহসিক প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের গুলিতে শাহাদাতের পানি পান করে মুগ্ধসহ অনেক তাজা প্রাণ। রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান জীবন বিলিয়ে দেন নতুন বাংলাদেশের স্বপ্নে। সাভারে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালিয়ে আওয়ামী হায়নারা এমআইএসটির শিক্ষার্থীর প্রাণ কেড়ে নেয়। বাড্ডা, রামপুরায়ও শহীদ হন বেশ কয়েকজন। যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদেরকে গুলি করা হচ্ছে। আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে। শিক্ষার্থীরা এক
ঘোর অমানিসার সময় পার করছে। আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত। আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেরোতে হচ্ছে, তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য। চট্টগ্রামেও তুমুল সংঘর্ষ হয়। জেলায় জেলায় মুক্তিগামী মানুষ জীবনের মায়া ছেড়ে রাস্তায় নেমে আসে। হল ছাড়ার নির্দেশ অমান্য করে শক্ত প্রতিবাদী অবস্থান নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নৃশংসতা ও বর্বরতার খবর গোপন রাখতে রাত ৯টার দিকে দেশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট করে আওয়ামী সরকার। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। আজ রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা এবং উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। তিনি বলেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। তো তারাও স্টারলিংকের কিট ব্যবহার করে এটা অনলাইনে টেলিমেডিসিন সার্ভিসগুলো নিতে পারবে। আমরা দেশের হাওড় বাওড় এলাকায় মোবাইল আইসিটি ল্যাব নিয়ে যাব, সেখানে স্টারলিংক দিয়ে কানেক্টেড থাকবে তারা। ওই ল্যাবগুলো কম্পিউটার এবং নেসেসারি ইকুইপমেন্ট নিয়ে গ্রামের স্কুলে 2 সপ্তাহ অপেক্ষা করবে, 2 সপ্তাহ স্ট্যান্ড করবে এবং সেখানে আমরা একটা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করে তাদেরকে আইসিটি ট্রেনিং দিব। তো এই ধরনের ইউজ কেসের মাধ্যমে স্টারলিংকের ব্যবহার বাড়বে। তো ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। অনুষ্ঠানে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ট্রেয়ার বলেন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের স্টারলিংক এর সম্ভাব্য বিনিয়োগ অংশীদার দিকগুলো মূল্যায়ন করতে তারা বাংলাদেশে এসেছেন। Just a few months ago, in February, what began as a conversation between leaders has become today's reality. By May, the approvals were finalized and our first Starlink customers in Bangladesh were able to place orders online and receive their kits and get connected. Starlink has operations in nearly 150 countries, territories, and markets around the world. I have never seen a government move with such decisive speed as here in Bangladesh. While many nations deliberate, Bangladesh acted. Your leadership embraced the future to bring new technology to the people of Bangladesh. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেসএক্স এর আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিভাগের পরিচালক রিচার্ড গ্রিফিথস, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বারী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। তিনি বলেন, সামনে আরো কঠিন লড়াই আসছে, সাহসিকতার সঙ্গে সে লড়াই মোকাবিলা করতে হবে। বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রায় আজ মুন্সিগঞ্জ শহরে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। পরে বিকেলে নারায়ণগঞ্জে পথসভা করে এনসিপি। রিপোর্ট খালিদ আহসানের। শুক্রবার দুপুরে বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পথসভায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে, আরও হামলা হবে, কিন্তু এনসিপির নেতাকর্মীদের দমন করা যাবে না। পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না।
এনসিপির মুন্সিগঞ্জের প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নারায়ণগঞ্জের সভাস্থল পূর্ণ হয়ে ওঠে। নারায়ণগঞ্জে যেই সিস্টেম, সেই একই সিস্টেমে পুরা বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে। এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন। এর আগে বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। খালিদা হোসেন, বিটিভি নিউজ। গোপালগঞ্জে জারি করা কারফিউর মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। আজ বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এদিকে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে পুলিশের ওপর হামলা, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বাজারে ডিম ও মরিচের দাম কমে এসেছে। বাড়তির দিকে আছে সবজি, পেঁয়াজ ও মুরগির দর। তবে বেশিরভাগ পণ্য আগের দামই বিক্রি হচ্ছে। শাহেদ জাহিদের প্রতিবেদন। পেঁয়াজ নিয়ে অনেকটা সময় ধরেই স্বস্তিতে ছিলেন ক্রেতা সাধারণ। গত কোরবানি ঈদেও পেঁয়াজের দাম ছিল স্থিতিশীল, কিন্তু ৫০ থেকে ৬০ টাকায় স্থির পেঁয়াজ হঠাৎ করেই বাড়তি ধারায় ২-৩ দিন ধরে। গ্যাসের সপ্তাহ সিসিংটা কিনছি ৪০ টাকা হাফ কেজি, এই সপ্তাহ কিনছি ৫০ টাকা সিসিংটা, এই আর কি দাম বেড়ে গেছে। হ্যাঁ, ওই যে পেঁয়াজ কিনছি হাফ কেজি ৩০ টাকা, গ্যাসের সপ্তাহ কিনছি ধরেন ২৫ টাকা। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। বিক্রেতারা বলছেন সরবরাহ কিছুটা কম থাকায় বেড়েছে দাম। তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দর। গেল সপ্তাহে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির ডজন প্রতি ডিমের দাম ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। অন্যদিকে এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেক সবজি এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে। কিছু কিছু পণ্যমূল্য কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসায় স্বস্তি জানাচ্ছেন কোনো কোনো ক্রেতা। আগের মতো বলতে না, কিছু তো বাড়ছে, মানে অতটা না, তো সবসময় সবজি একটা হাতের নাগালে না। এবছর সংকট নাই, এবছর একবার ফ্রি, সবকিছু মোটামুটি পাওয়া যায়, যা চাহিদা আছে সবকিছু পাওয়া যাইতেছে। তাগিদ উঠেছে স্বাভাবিক বাজারের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ বহাল রাখার। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বর্তমান অর্থনীতির সমস্যাগুলো মোকাবেলা করে অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রাজধানীর একটি হোটেলে দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMAB এর উদ্যোগে দিনব্যাপী সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল রিফর্ম, রিস্কিল, রিইমাজিন দ্য ফিউচার অফ বাংলাদেশ ইকোনমি। সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া, সাফা এর প্রেসিডেন্ট আশফাক ইউসুফ তোলা, ICMAB এর প্রেসিডেন্ট
মাহতাবউদ্দিন আহমেদ সহ সার্কভুক্ত দেশগুলোর প্রায় 6 শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বেসরকারি খাত এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিকে নতুন একটি পথে চালিত করা সম্ভব। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত করা গেলে একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যৎ অর্থনীতি অর্জন করা সম্ভব হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য সরকার দেশজুড়ে 16 ও 17 বছর বয়সীদের ভোটাধিকার প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছে। গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংসদের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত এই পরিবর্তন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় এক বড় রকমের সংস্কার হিসেবে বিবেচিত হবে। গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সরকার জানিয়েছে, প্রস্তাবিত এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাজ্যের অন্যান্য অংশের সঙ্গে ভোটাধিকারের সমন্বয় হবে। বর্তমানে স্কটল্যান্ড ও ওয়েলসে 16 ও 17 বছর বয়সীরা তাদের আঞ্চলিক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। 2024 সালের সাধারণ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল 59.7%, যা 2001 সালের পর থেকে কোনো সাধারণ নির্বাচনের সর্বনিম্ন উপস্থিতি। ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষায় 19,28,181 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে 13,03,426 শিক্ষার্থী পাশ করেছেন। অকৃতকার্য হয়েছেন 6 লাখের বেশি শিক্ষার্থী। এর মধ্যে ছেলেদের সংখ্যাই বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এবার কোনো ধরনের বাড়তি নম্বর বা গ্রেস মার্কস কাউকে দেয়াই হয়নি। মেধার প্রকৃত মূল্যায়নের শতভাগ চেষ্টাও করা হয়েছে। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আলোচনায় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। দুই ক্ষেত্রেই এবছর আগের বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে, যা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেয় 19,04,086 জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয় 13,03,426 জন, অর্থাৎ অকৃতকার্য হয়েছে 6,06,60 জন শিক্ষার্থী। গত 15 বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, মাধ্যমিক ও সমমান পরীক্ষায় 2010 সালের পর থেকে সংখ্যাগতভাবে ধারাবাহিক ক্রম উন্নতির ঠিক বিপরীত দৃশ্য এবছর। কেউ কেউ এই ফলাফলকে বিপর্যয় হিসেবে উল্লেখ করছেন, আবার অনেকের মতে এবার যথার্থ মূল্যায়ন হয়েছে বলেই প্রকৃত চিত্র উঠে এসেছে। যেনতেনভাবে খাতার মূল্যায়ন করা, অল্প সময়ে অধিক সংখ্যক শিক্ষার্থীর খাতা মূল্যায়নের ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে, এমনকি এই নির্দেশনাও আমরা শুনেছি যে এরকম নির্দেশনাও গিয়েছে যে যেন সহজে ফেল না করানো হয়। তো এবারে যেহেতু বিপ্লব পরবর্তী সময়ে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের প্রেক্ষাপটে যারা দায়িত্বশীল কর্মকর্তা, প্রশাসক, শিক্ষক, পরীক্ষক যারা আছেন, তারা সঙ্গত কারণে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা লক্ষ্য করা গেছে, এবং সেটা হলো যে খাতার সঠিকভাবে মূল্যায়ন। গত 16 বছর আওয়ামী লীগ শাসনামলে ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো বলেও অভিযোগ উঠেছে। 2009 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 67.41%। সে বছর মোট পরীক্ষার্থী ছিল 10,23,484 জন। তাদের মধ্যে পাশ করে 6,89,390 জন, ফেল করেছিল 3,34,094 জন, আর জিপিএ 5 পেয়েছিল 82,212 জন। 2010 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 1 লাফে প্রায় 13% বেশি বেড়ে যায়। সে বছর গড় পাশের হার ছিল 80.74%। এরপর থেকে ধারাবাহিকভাবে 80% উপরে পাশের হার দেখা যায়। 2011 সালে পাশের হার দাঁড়ায় 82.16%, 2012 সালে 86.37%, 2013 সালে 89.34%, 2014 সালে 91.34%, 2015 সালে 84.04%, 2016 সালে 88.70%, 2017 সালে 80.35%, 2018 সালে 77.77%, 2019 সালে 82.20%, 2020 সালে 82.87%, 2021 সালে 93.58%, 2022 সালে 87.44%, 2023 সালে 80.39% এবং 2024 সালে পাশের হার ছিল 83.04%। শিক্ষার্থীরা এবারের ফলাফল থেকে নিশ্চয়ই শিক্ষক
অভিভাবক, শিক্ষার্থী সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হবে যে না, এখন ছেলে মেয়েদের লেখাপড়া যেভাবেই হোক শিক্ষার খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হবে, তার আলোকে ফলাফল দেওয়া হবে। তবে এবারের ফলে বাড়তি নম্বর না দেয়ায় যথার্থ মূল্যায়ন হয়েছে বলে মনে করেন অনেক শিক্ষা বিশেষজ্ঞ। তারা বলেন, কোনো পরীক্ষার্থী যে নম্বর পাওয়ার যোগ্য তাকে যেন সেই নম্বরই দেয়া হয়, সে বার্তাই এবার দেয়া হয়েছিল। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমন্বিত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর মিরপুরের 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল পূর্বক আলোচনা সভায় এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সমাবেশে মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান ও মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান তাদেরকেও সমালোচনা করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পরে মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আজ রাজধানীর পল্টনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানে এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানফির আহমেদ রবি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুস সাত্তার পাটোয়ারি, মহানগর দক্ষিণ বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আরিফা রুমা, নাহিদা পাঠান পাপন সহ বিভিন্ন নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল মোড় মৌচাক হয়ে রামপুরার আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে 36.4 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সন্ধ্যা 7টায় পরিবেশ অধিদপ্তরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমান পরিমাপ করা হয় PM 2.5 117, যা আন্তর্জাতিক মানদণ্ডে সংবেদনশীল বলে বিবেচিত। এবারে খেলার খবর। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। অংশগ্রহণ করেন ১৫০০ দৌড়বিদ। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে উপস্থিত প্রায় ১৫০০ নানান বয়সী নারী ও পুরুষ দৌড়বিদ। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই ম্যারাথন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ম্যারাথনটির নাম দেওয়া হয় ৫ কিলোমিটারের প্রতীকী ম্যারাথন। প্রধান অতিথি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্বোধন ঘোষণার পরপরই শুরু হয় ম্যারাথন। আমি আজকের প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। যার অগ্রভাগে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতা।
বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে গণভবন, আড়ং, সংসদ ভবনের সামনে দিয়ে খামারবাড়ি হয়ে আবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয় ম্যারাথনটি। এত সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে অংশগ্রহণকারীরা বলেন, আমি একজন নিয়মিত রানার, সবসময় রান করি বিভিন্ন ট্র্যাকে। এই ট্র্যাকটা আমাদের জন্য নতুন, বাট আজকের আয়োজনটা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে রোড মেনটেন্যান্স, তারপরে হাইড্রেশন মেনটেন্যান্স, ফিনিশিং লাইন, স্টার্ট লাইন সবকিছুই খুবই সুন্দরভাবে স্মুথলি হচ্ছে। এই প্রথম রান করতেছি এই আজকের গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে ওদের স্মরণে। একটু হিউমিডিটি বেশি কাজ করছে, তবুও এই কষ্টটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এই রানটা আমরা করছি জুলাই আগস্টে শহীদদের উদ্দেশ্যে। প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য নিজেকে একজন গর্বিতভাবে দেখতেছি। জুলাই আগস্টে যেই শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে করে আসলে এই প্রতীকী ম্যারাথন। একটা কথা আবারও বলে যাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না। আসলে জানতাম না, প্রস্তুত ছিলাম না, তো হঠাৎ করে হাওয়া একটু হাঁপিয়ে যাচ্ছে। এখন চেষ্টা করছি, আমি জিতবো না জানি, কিন্তু অ্যাটলিস্ট লাইন শেষ করার চেষ্টা করছি। প্রতি বছরই যাতে আরো বড় কলেবরে ম্যারাথন আয়োজন করা হয় সেই প্রত্যাশাও জানান অংশগ্রহণকারীরা। যেহেতু এটা আমাদের শহীদ ভাইদের প্রতি উৎসর্গ করা, তো তার জন্য আর কি অনেক ভালো লাগছে। আমি মনে করি যে এটা আরো বড় করে করা উচিত, মানে ভবিষ্যতে। সেটা যদি প্রতি বছর করা হয় তাহলে আমরা প্রতি বছরই এই ধরনের একটা তাদের স্মরণ করতে পারবো। জুলাই 36কে স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্য থেকে 18 জন পুরুষ এবং 18 জন নারী দৌড়বিদকে প্রদান করা হয় অ্যাওয়ার্ড। এ সময় ম্যারাথনের প্রতি মানুষের আগ্রহ দেখে যুব ক্রীড়া উপদেষ্টা ভবিষ্যতে আরো বড় আকারের ম্যারাথন আয়োজনের ঘোষণাও দেন। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। কৃতজ্ঞতা এবং স্মরণ করার জায়গা থেকে আজ আমাদের এই প্রতীকী ম্যারাথন, যদিও 700 জনের স্লট ছিল, কিন্তু ইন্টারেস্ট এত বেশি ছিল আমাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। প্রায় 30,000 জন ট্রাই করেছিল অংশগ্রহণ করার জন্য। তাদের জন্য আমরা একটু একটা ঘোষণা দিতে চাই যে আমরা আবারও কিছুদিনের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব এবং সেটাতে আমরা আরো বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিশ্চিত করব, যাতে করে কেউ বাদ না পড়ে। পরে দৌড়বিদদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন আয়োজিত এই ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। 5 কিলোমিটারের এই ম্যারাথনে সাধারণ শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 650 জন মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সফলভাবে ম্যারাথন সম্পন্নকারীদের পদক ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে আহত 12 জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করেন। তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন বিভাগীয় কমিশনার। রাত 8টার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা। আজ 18 জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাতিঝিলে চলছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিশেষ সঙ্গীত পরিবেশনা ও ড্রোন শো। মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে, মুন্সিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জে জারি করা কারফিউ সময়সীমা বৃদ্ধি, বহাল থাকবে শনিবার সকাল 6টা পর্যন্ত।
জুলাই আগস্ট আহত ও শহীদদের আত্মত্যাগের সম্মানে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। জুলাই ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য খুব শিগগিরই বড় আকারের ম্যারাথন আয়োজন করা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩০ ফিলিস্তিনির প্রাণহানি। যুদ্ধে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। এবং জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের প্রথম একদিনের ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৩০ রানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সেই সাথে 10টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্স এর ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। বাংলাদেশে স্টারলিং সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্র ভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিং। তো তারাও স্টারলিংকের কিট ব্যবহার করে এটা অনলাইনে টেলিমেডিসিন সার্ভিসগুলো নিতে পারবে। আমরা দেশের হাওড় বাওড় এলাকায় মোবাইল আইসিটি ল্যাব নিয়ে যাব, সেখানে স্টারলিং দিয়ে কানেক্টেড থাকবে তারা। ওই ল্যাবগুলো কম্পিউটার এবং নেসেসারি ইকুইপমেন্ট নিয়ে গ্রামের স্কুলে 2 সপ্তাহ অপেক্ষা করবে, 2 সপ্তাহ স্ট্যান্ড করবে এবং সেখানে আমরা একটা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করে তাদেরকে আইসিটি ট্রেনিং দিব। তো এই ধরনের ইউজ কেসের মাধ্যমে স্টারলিংকের ব্যবহার বাড়বে। তো ইন্টারনেট বন্ধ করব না এবং ভবিষ্যতেও যাতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করব। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন, আমাদের একটু সময় লাগছে। Just a few months ago, in February, what began as a conversation between leaders has become today's reality. By May, the approvals were finalized and our first Starlink customers in Bangladesh were able to place orders online and receive their kits and get connected. Starlink has operations in nearly 150 countries, territories, and markets around the world. I have never seen a government move with such decisive speed as here in Bangladesh. While many nations deliberate, Bangladesh acted. Your leadership embraced the future to bring new technology to the people of Bangladesh. আজ 18 জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে চলছে প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিশেষ সঙ্গীত পরিবেশনা ও ড্রোন শো। মুজিববাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে, মুন্সিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। গোপালগঞ্জে জারি করা কারফিউ সময়সীমা বৃদ্ধি বহাল থাকবে শনিবার সকাল 6টা পর্যন্ত। জুলাই আগস্ট আহত ও শহীদদের আত্মত্যাগের সম্মানে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। জুলাই ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের জন্য খুব শিগগিরই বড় আকারের ম্যারাথনের আয়োজন করা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। কৃতজ্ঞতা এবং স্মরণ করার জায়গা থেকে আজ আমাদের এই প্রতীকী ম্যারাথন। যদিও 700 জনের স্লট ছিল, কিন্তু ইন্টারেস্ট এত বেশি ছিল আমাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। প্রায় 30,000 জন ট্রাই করেছিল অংশগ্রহণ করার জন্য। তাদের জন্য আমরা একটু
একটা ঘোষণা দিতে চাই যে আমরা আবারও কিছুদিনের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব এবং সেটাতে আমরা আরো বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিশ্চিত করব যাতে করে কেউ বাদ না পড়ে। গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩০ ফিলিস্তিনির প্রাণহানি, যুদ্ধে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে। এবং জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। প্রথম প্রোটিয়াদের হারিয়েছে 130 রানে।